মাইক্রো অবজারভারদের নিয়ে আপত্তি ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের, আর সেখানেই মান্যতা দিল সুপ্রিম কোর্ট। এরকমটাই বলা হচ্ছে, মাইক্রো অবজারভারদের 10 দিনের ট্রেনিং, রাজ্যই মাইক্রো অবজারভার নিয়োগ করতে পারবে, রাজ্যের সরকারি অফিসাররাই। সরাসরি চলে যাব প্রতিনিধি অর্ণবের কাছে, আরও বিস্তারিত জানতে চাইব মাইক্রো অবজারভারদের ভূমিকা তাহলে কি হলো এবার। দেখো, 4 ফেব্রুয়ারি খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশের প্রধান বিচারপতি বেঞ্চে সওয়াল করে তিনি পরিষ্কারভাবে কোট আনকোট হোয়াটসঅ্যাপ কমিশন বলে তিনি তোপ দেখেছিলেন, এবং একই সঙ্গে তারা কিভাবে বেআইনি কাজ করছে সেটার উদাহরণ দিতে গিয়েই এই মাইক্রো অবজারভারদের ভূমিকা তিনি সামনে নিয়ে আসেন। কি বিষয়টা ছিল, তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল বা মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার যখন নির্বাচন কমিশনের কাছে গেছে, এই বিষয়টি কিন্তু বারবার সরব হয়েছে যে ইআরও অর্থাৎ ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার যে কোনো বিধানসভার ভোটার লিস্টের চূড়ান্ত কথা বলবেন তিনি, অর্থাৎ তিনিই হচ্ছেন আলটিমেটাম, অর্থাৎ এক্ষেত্রে ইআরও পদ। কিন্তু দেখা যাচ্ছিল কেন্দ্রীয় সরকারি কর্মচারী যাদের মাইক্রো অবজারভার হিসেবে কমিশন নিয়ে এসেছিল, এই মাইক্রো অবজারভাররাই ভোটারের অর্থাৎ লগ ইনে ঢুকে গিয়ে ভোটারদের তথ্য সেগুলো যাচাই করা বা সেগুলো দেখার কাজ করতেছিল, যেটা ইআরওর কাজ, সেই কাজটাই করছিল এই মাইক্রো অবজারভাররা। কিন্তু তারা শুধুমাত্র অ্যাসিস্ট করতে পারে, কাজেই ইআরওদের কাজে কার্যত সমান্তরাল একটা নজরদারি চালাচ্ছিল, এবং কোথাও কোথাও ইআরওদের যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতা এনজয় করছে মাইক্রো অবজারভাররা। এটা ছিল অভিযোগ। আজ সুপ্রিম কোর্ট উভয় পক্ষের বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের সওয়াল, সেটাকে দেখার পর এই মাইক্রো অবজারভারদের থেকে বেশি দক্ষ, বেশি প্রশিক্ষিত রাজ্য যে 8,505 জনের অফিসারের তালিকা দিয়েছে, মনোজ পান্ত সদ্য প্রাক্তন আমাদের রাজ্যের মুখ্য সচিব, তিনি বলেন এই অফিসারদের মধ্যে 65% গ্রুপ বি র্যাঙ্কের অফিসার রয়েছে। কাজেই এই অফিসারদের মধ্যে যারা মাইক্রো অবজারভার পদের জন্য ফিটেস্ট বা এইআরও পদে ফিটেস্ট, সেটা কমিশন ব্যবহার করবে, এবং সেটার জন্য কাল বিকেল 5টার মধ্যে তাদের রিপোর্ট করতে হবে এই 8,505 জন সংশ্লিষ্ট ডিই অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে, এবং তারপর তাদের স্বল্প সময়ের ট্রেনিং এবং তারাই শুনানির প্রক্রিয়া, স্কুটিনি বা এই কাজগুলির মধ্যে নিয়োজিত হবে। এটা সুপ্রিম কোর্ট। তাহলে এই যে মাইক্রো অবজারভারদের বিরুদ্ধে যে অভিযোগগুলো করছিল তৃণমূল বা মমতা বন্দ্যোপাধ্যায়, যে এই যে তুমি বললে লগ ইন করে তার মধ্যে ঢুকে বিভিন্ন যে পরীক্ষা নিরীক্ষা করছিল ভোটারদের সম্পর্কে, যারা যদি তৃণমূলের চক্রান্তের কথা বলি, যারা শিকার হয়েছেন, তাদের ক্ষেত্রে আবার কি তাদের হিয়ারিং হবে বা তাদের তথ্যগুলো আবার নতুন করে পরীক্ষা করা হবে? দেখো, এই বিষয়টা যদি সুপ্রিম কোর্ট সরাসরি আদেশের মধ্যে দেয়নি, কিন্তু তৃণমূলের অভিযোগটা যখন সত্যতা পেয়েছে, মান্যতা পেয়েছে, সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস নতুন করে তারা নিশ্চয়ই রিপ্রেজেন্টেটিভ দেবে কমিশনের কাছে, এবং এখন কমিশনের বিবেচনা সাপেক্ষ কমিশন এখন যেটা সূত্র মারফত জানা যাচ্ছে প্রায় 80% কাছাকাছি নাকি এই হিয়ারিং পর্ব শেষ হয়ে গেছে। মূল সমস্যাটা ছিল এলডি অর্থাৎ লজিক্যাল ডিসক্রিমিনেশন তালিকায়। বিচারপতি জয়মাল্য বাগচি, যিনি এ রাজ্য থেকে বিলং করে সুপ্রিম কোর্টে রয়েছেন কো জজ হিসেবে, প্রধান বিচারপতির পরেই তিনিও বলছেন যে এই এলডিতে একজন 200 সন্তানের পিতা, তাদেরকে না এলডিতে নাম পাঠানো হলো, অর্থাৎ তাদেরকে না নোটিশ দেওয়া হলো, ঠিক, কিন্তু 5 জনের পিতা তো একজন হতেই পারে, 5 পুত্রের বা 5 সন্তানের একজন তো পিতা হতে, কিন্তু তাকেও এলডি কেন দেওয়া হচ্ছে? এই প্রশ্নটা সুপ্রিম কোর্ট করেছে। কাজেই সুপ্রিম কোর্ট তার মন্তব্য, তার ইঙ্গিত, তার পর্যবেক্ষণের মধ্য দিয়ে স্পষ্ট করে দিয়েছে যে লজিক্যাল ডিসক্রিমিনেশনের মধ্যে একাধিক ত্রুটি রয়েছে, এই বিষয়টা খুঁজে বার করুক। কমিশনকে কার্যত সরাসরি নির্দেশ না দিলেও, কাজেই তৃণমূল কংগ্রেস এই নির্দেশ পাওয়ার পর নতুন করে রিপ্রেজেন্টেশন দেবে। এবং তুমি যেমনটা বললে, একেবারে প্রাসঙ্গিক প্রশ্ন, যেগুলি ইতিমধ্যে এইগুলো কমপ্লিট হয়ে গেছে বলে দেখানো হচ্ছে, সেগুলো নিয়ে নতুন করে আবার একটা বিবেচনার জায়গা এলেও আসতে পারে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলছেন, আর মূল মামলাকারী মুস্তার বানু তিনি কি বলছেন, দেখুন। এই যে 8,500 অফিসারের নাম, যে নাম আমরা দিয়েছিলাম, মানে রাজ্য সরকার দিয়েছিল মাইক্রো অবজারভার হিসেবে ব্যবহার করার জন্য, কাল বিকেল 5টার মধ্যে ইআরওর কাছে রিপোর্ট করতে হবে। ইআরও ইজ দি ফাইনাল অথরিটি টু টেক ডিসিশন, এবং এই যে মাইক্রো অবজারভাররা অ্যাপয়েন্টমেন্ট হবে, তারা সমস্ত ডকুমেন্টসগুলো দেখবে, এবং আগে যে হিয়ারিং হয়েছে সেই হিয়ারিংয়েও সব ডকুমেন্টসগুলো দেখবে। এবং কোর্ট বলছে যে না, এদেরকেই নিতে হবে, কারণ এরা লোকাল ল্যাঙ্গুয়েজ জানে। তুমি যে বাইরের থেকে যাকে নিয়ে আসছো ইউপি বিহার থেকে, সে তো আর লোকাল ল্যাঙ্গুয়েজ জানবে না, অতএব লোকাল নামটা কী হবে সেটা তো তারা বলতে পারবে। এটাই তো মেন কন্টেনশন। এবং ডকুমেন্টস দেখে তাদের যে ওপিনিয়ন, তারা তাদের ওপিনিয়ন পেশ করবে, নট ডিসিশন। দে উইল নট টেক এনি ডিসিশন। Decision only will be taken by the ERO, not by any other person.
আমার আবেদন হচ্ছে আমার বাংলার মানুষ মানে পশ্চিম বাংলার মানুষ যাতে এসআইআর এর প্রকৃত ভোট যাদের আছে তারা যেন একটাও না বাদ যায়। আমার 2002 সালে নাম ছিল। হ্যাঁ, এর নাম ছিল, তারপর তো নোটিশ দিয়েছে। কেন ওই তো আমার বাবা মায়ের বয়সের থেকে আমি 15 বছরের কম বলে আমাকে পাঠিয়েছে। আমার আদৌতে আমার বাবার সাথে আমার 27 আর মায়ের সাথে আমার 22 বছরের ডিফারেন্স রয়েছে। ডিজিকে শোকজ, হলফনামারও নির্দেশ, আইন শৃঙ্খলা মামলায় নির্দেশ সুপ্রিম কোর্টের, ব্যক্তিগত হলফনামা দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের, আইন শৃঙ্খলা রক্ষায় যথাযথ পদক্ষেপ না করার অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে শোকজ ও হলফনামা দিতে নির্দেশ। একটা কমপ্লেন করেছে যে ইলেকশন কমিশন যে রাজ্য সরকার একটা কেসে এফআইআর করতে নির্দেশ দিয়েছিল, কেন হয়নি সেটা ডিজিপিকে তার অ্যাফিডেভিট এক্সপ্লেন করতে বলেছে। সুপ্রিম নির্দেশের পর সিইও অর্থাৎ মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ কুমার আগরওয়াল তিনি যাচ্ছেন দিল্লিতে। তিনি জানিয়ে গেলেন যে 28শে ফেব্রুয়ারির মধ্যে তারা কাজ সম্পন্ন করার চেষ্টা করবেন। কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, 28 তারিখেই কি চূড়ান্ত ভোটার তালিকা? দেখো, 28 ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা সহ রাজ্যে এসআইআর প্রক্রিয়া শেষ করার চেষ্টা করা হচ্ছে, তেমনটাই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন আনুষ্ঠানিকভাবে। আগামীকাল তিনি দিল্লিতে যাচ্ছেন। আগামীকাল সকাল 11টা থেকে দফায় দফায় বৈঠক হবে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের সদর দপ্তরে। যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী সহ কমিশনের উচ্চ পর্যায়ের আধিকারিকরা রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের সঙ্গে বৈঠক করবেন। মূলত আজকে সুপ্রিম কোর্টের যে রায় এবং এর পরিপ্রেক্ষিতে রাজ্যের বিধানসভা ভোটের প্রস্তুতি দুই নিয়েই আলোচনা হবে। অর্থাৎ এসআইআর নিয়েও যেমন আলোচনা হবে, তেমনি বিধানসভা ভোটের প্রস্তুতি নিয়েও আলোচনা হবে। তুমি দেখেছো রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক 7 দিন অতিরিক্ত সময়সীমা চেয়েছিলেন শুনানির সময়সীমা বাড়ানোর জন্য। এখনো পর্যন্ত জাতীয় নির্বাচন কমিশনের তরফে কোনো টাইম লাইন দেওয়া হয়নি শুনানির সময়সীমা বাড়ানো বা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ নিয়ে। মনে করা হচ্ছে কালকের বৈঠকে এই বিষয়গুলি নিয়েই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে আলোচনা করবেন এবং সে আলোচনা করেই হয়তো জাতীয় নির্বাচন কমিশনের তরফে চূড়ান্ত টাইম লাইন দেওয়া হতে পারে। ফলে তো কাল সকাল 11টা থেকে দফায় দফায় বিকেল 4টা পর্যন্ত যে বৈঠক হবে, সেই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ, বিশেষ করে রাজ্যের এসআইআর প্রক্রিয়া এবং বিধানসভা ভোটকে সামনে রেখে। ওকে। আর কুণাল ঘোষ তৃণমূল মুখপাত্র, তিনি বললেন যে মানুষের অধিকার রক্ষার জন্যই আদালতে সওয়াল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আদালত তাকেই মান্যতা দিয়েছে। কুণাল ঘোষ কি বললেন দেখুন। এই যে মাইক্রো অবজারভাররা কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না, কারণ নাম বাদ দিতে পারবেন না, এটা তো প্রথম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। আজকে সুপ্রিম কোর্ট সেইটাই বলছেন। অর্থাৎ মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের অধিকার রক্ষার স্বার্থে যে যে পয়েন্টগুলিতে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিলেন, যেগুলির উত্তর নির্বাচন কমিশন দিতে পারছিল না বা দিতে চাইছিল না, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে সেই যুক্তিগুলোই তো মান্যতা পাচ্ছে। বাকিটা আমাদের আইনজীবীরা এবং শীর্ষ নেতৃত্ব অর্ডারের ফাইনাল কপি পেলে তারা সবিস্তারে সেটা বিশ্লেষণ করবেন। আর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ফের আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়ে রাখলেন, কারণ ভুয়ো নাম যদি চূড়ান্ত তালিকায় থেকে থাকে তাহলে ইআরওদের বিরুদ্ধে আদালতে যাওয়ার হুঁশিয়ারি। মাইক্রো অবজারভারদের পাওয়ার এবং ফাংশন ইলেকশন কমিশন বলেছে কার্যত এরা ওয়াচারের ভূমিকা নিয়েছেন। নাম তোলা বা খারিজ করার কমপ্লিট পাওয়ার ইআরওদের হাতে। যদি ভুয়া মানে সন্দেহজনক তাকে আপনি অ্যাকসেপ্ট করেন, সেক্ষেত্রে ইআরওদের বিরুদ্ধে আমরাও ফাইনাল ভোটার লিস্ট বেরোনোর পরে কোর্টে যেতে পারি। দুটি আরও অপশান রয়েছে। ইআরওরা যদি ভুয়া নাম রেখে দেয়, আমাদের কাছে যদি তথ্য থাকে, আমরা ডিইওর কাছে আপিল করতে পারবো এবং ডিএম যদি আমাদের বক্তব্য না নেন, ভাইট করে, আমরা কিন্তু ফাইনালি সিওর কাছে আসতে পারবো। আর নির্ভুল ভোটার তালিকা না হলে মানুষ শোধ তুলবেন, হুঁশিয়ারি সুজনের। 7 দিন সময় বাড়ল স্ক্রুটিনির জন্য। যারা অবজেকশন দিচ্ছিলেন যে আর খুশি মতন মানুষকে হেনস্থা করার জন্য রাজনৈতিক মনোভাব থেকে, সেটা অন্তত প্রকাশ্যে আনতে হবে। নির্ভুল ভোটার তালিকা চাই, না হলে মানুষ শোধ তুলবে, এটা যেন সবাই নিশ্চিত থাকে।
আর এদিকে বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার আবেদন, ঘোলায় এক বিজেপি কর্মীর বিরুদ্ধে আবেদনের অভিযোগ, বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ, এবং সেখানে পঞ্চায়েত সমিতির সভাপতি তার হাতে পড়ে গেলেন ওই বিজেপি কর্মী। মিথ্যে আবেদনকারীকে ডেকে জিজ্ঞাসাবাদ, ঘোলায় ফর্ম 7 জমা নিয়ে নাম বাদের আবেদন, বিজেপি কর্মীকে জিজ্ঞাসাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতির। তুমি দলের সাথে কথা বলেন? সেদিন থেকে এসআইআর চালু হয়েছে, সেদিন থেকেই এই চক্রান্ত চলছে। এবার যত নির্বাচন এগিয়ে আসছে বিজেপি বুঝতে পারছে নিজেদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাজেট পেশ করবার পরে এদের গতি আরও বেড়েছে। যেন তেন প্রকারে জৈন ভোটারগুলোকে বাদ দেওয়া এদের হচ্ছে কাজ। এবার হচ্ছে বেছে বেছে এতদিন যেটা ওরা চেষ্টা করছিল বেছে বেছে তৃণমূল কংগ্রেসের ভোটারগুলোকে কেটে দেওয়া। আমরা প্রশাসনিকভাবে এবং দলীয় স্তরে সাংগঠনিকভাবে আমরা এর মোকাবিলা করব। ব্যাপারে প্রথমত আমি কিছুই জানি না, কিভাবে কোথার থেকে কি হয়েছে। বিজেপি দল করেন। আর সুজয় ঢালি? বিজেপি। আচ্ছা, আপনাদের নামে তো অভিযোগ আছে, আমি এই ব্যাপারে কিচ্ছুই জানি না। কি অভিযোগ হয়েছিল আপনাদের নামে, কি করা হয়েছিল? আমি তো কালকে ফেসবুকে তানবিন লস্কর নামে একজনের পোস্ট দেখেছি। এখন সেই তানবিন লস্কর আমার খুব পরিচিত, সেই ফোন করছে, দাদা পোস্টটা দেখছি যে হ্যাঁ এই ধরনের অভিযোগ করেছে, কিছু ভারতীয় সিটিজেন তাদের নাম বাদ দেওয়া হয়েছে। সেই অ্যাপ্লিকেশন আমি করেছি, আমার নাম সেখানে নাকি নির্বাচন কমিশনের পোর্টালে আমার নাম আছে। আমি এর সঙ্গে কোনো কিছুতে জড়িত না।